So hello everybody. So here I am Manik Mondol. তো সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে লিটারেচার স্টাডি অ্যাট হোম থেকে আমি মানিক মণ্ডল স্বাগত জানাচ্ছি আমাদের এই বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ইংলিশ গ্রামারের ক্লাসে। আজকে আমরা পঞ্চম দিনে রয়েছি। আমরা আজকে মূলত আলোচনা করব কেসেস অফ নাউন অথবা প্রোনাউনের, অর্থাৎ এই কেস আমরা কেন এই কেসটাকে পড়ব প্রথমে বলে দিই। আসলে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো, ইংরেজিতে লিখতে পারবো, এবং এই যে প্রক্রিয়াটিকে যদি সুন্দর করে তুলতে চাই তাহলে অবশ্যই কেসকে জানতে হবে। কারণ আমরা অনেকেই হয়তো ইংরেজিতে কথা বলি বা লিখি, সেই লেখার মধ্যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ভুল থেকে যায়। আমরা সাবজেক্ট তো ব্যবহার করি নাউন প্রোনাউন হিসাবে, কিন্তু সেই সাবজেক্টটা কি যথার্থভাবে করি? তো সেই ক্ষেত্রে আজকে নাউনের কেসেস নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো দেখে নিই। প্রথমে আমরা প্রশ্নের আকারে এক একটা আসবো। যেমন এই যে দেখতে পাচ্ছ, প্রথম প্রশ্ন তোমাদের সামনে রেখেছি, কেস কাকে বলে? কেস জিনিসটা কি? কেস হচ্ছে একটি বাক্যে থাকা অন্যান্য শব্দের সাথে আমাদের নাউন এবং অথবা প্রোনাউন তার সম্পর্কটাকেই কেস বলে। অর্থাৎ নাউনের সাথে বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য শব্দের সম্পর্ককেই আমরা কেস বলে থাকি। তো ইংরেজিতে কত প্রকারের কেস হয়ে থাকে? ইংরেজিতে 3 ধরনের কেস হয়ে থাকে, ভালো করে লক্ষ্য করবে। সো যথাক্রমে এক হচ্ছে নাম্বার 1 নমিনেটিভ, ভোকেটিভ অর কেস অফ অ্যাড্রেস। অর্থাৎ প্রথম হচ্ছে নমিনেটিভ কেস অর ভোকেটিভ কেস অর কেস অফ অ্যাড্রেস বলি আমরা। দ্বিতীয় হচ্ছে অবজেক্টিভ কেস এবং তৃতীয় হচ্ছে পজেসিভ কেস বা আমরা জেনেটিভ কেস বলি। ভয় কিছু নেই, একটি একটি করে আসবো। প্রথমে নমিনেটিভ কেস কাকে বলে? কোনো বাক্যে যখন নাউন বা প্রোনাউন বাক্যের মধ্যে থাকা কাজটির অর্থাৎ ভার্বটির কর্তা হিসেবে কাজ করে। খুবই সহজ। একটা বাক্যে নাউন বা প্রোনাউন যখন ওই বাক্যে থাকা কাজটির বা ভার্বটির সাবজেক্ট বা এজেন্ট হিসাবে বসে, তখন তাকে নমিনেটিভ কেস বলি। সাধারণত এই ক্ষেত্রে বাক্যের প্রথমে নাউন বা প্রোনাউনটি বসে। অবভিয়াসলি যদি প্রশ্নবোধক বাক্য হয় তখন তো পরে হবে, বিভাবটির পরে। তবে সাধারণত বাক্যের প্রথমে আমরা নমিনেটিভ কেসকে দেখি। তো এখানে দেখুন, রাম ওয়ান্টস হিজ মাদার। তো ওয়ান্টস হচ্ছে ভার্ব, এটি আমাদের কাজ। রাম চায় তার মাকে। তাহলে এখানে ভার্বটির আগে এই রাম শব্দটি নাউন এবং এই নাউনটি হচ্ছে আমাদের কাছে নমিনেটিভ নাউন। তো আমরা এই বাক্যটিকে নমিনেটিভ নাউন চিনলাম কি করে? ভার্বের আগে বসেছে বলে। কিন্তু আমরা আরেক উপায়ও পেতে পারি। যদি বাক্যটিকে হু দিয়ে প্রশ্ন করি, হু ওয়ান্টস হিজ মাদার, কে তার মাকে চায়? রাম তার মাকে চায়। সো অবভিয়াসলি এই বাক্যটিকে হু অর্থাৎ নমিনেটিভ কেস খোঁজার জন্য সাধারণত হোয়াটটা যদিও দিয়েছি, খুব রেয়ার ক্ষেত্রে হয়, হুটাকে দিয়ে কিন্তু প্রশ্ন করতে হয়। হুটাকে দিয়ে প্রশ্ন করলে আমরা পেয়ে যাই নমিনেটিভ কেস। আই হোপ বোঝা গেছে। চলে আসবো পরবর্তী প্রশ্ন, অবজেক্টিভ কেস বলতে কি বোঝানো হয়? এখানে বলা হচ্ছে যখন বাক্যে থাকা নাউন বা প্রোনাউনটি ঠিক আমরা নমিনেটিভের উল্টো যাব, ভার্ব বা প্রিপোজিশন, দুটো জিনিস কিন্তু। অর্থাৎ কাজটি ভার্ব বা প্রিপোজিশন এর পরে বসে, তাহলে ভার্বের আগে বসেছিল নমিনেটিভ, এখানে ভার্বের পরে বসবে বা প্রোনাউনের পরে বসবে। ঠিক আছে? এবং সেটা নাউন বা প্রোনাউন সাবজেক্ট নয়, অবজেক্ট হিসাবে কাজ করবে।
তাকে আমরা অবজেক্টিভ কেস বলবো। তাহলে নাউনটির ব্যবহার অনুযায়ী তার নাম পাল্টে যাচ্ছে। তাহলে ভার্বের সাবজেক্ট হলে সাবজেক্টিভ কেস, আর যদি অবজেক্ট হয় অবজেক্টিভ কেস। ভেরি 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 ইজি, তাই না? তো এখানে রাম হিট দ্য ডগ, তো ভার্ব হচ্ছে হিট, ভার্ব, তাহলে তারপরে বসেছে দ্য ডগ, তাহলে দিস ইজ, এটা একটা অবজেক্ট আমাদের এখানে, তাই এটা আমাদের অবজেক্টিভ কেস। কোনো অসুবিধে? আশা করি অসুবিধা নেই। তো এই বাক্যটিকে আমরা এক তো জেনেছিলাম ভার্বের পরে বা প্রিপোজিশনের পরে বসলে অবজেক্টিভ কেস হয় নাউনটি। তো এখানে এই বাক্যটিকে যদি হোয়াট কাকে, হুম কোনটিকে, বা হোয়াট পরে কোনটি বলতে পারি, হুম কাকে, রাম কাকে হিট করলো, তবে যদি এই বাক্যটিকে কাকে দিয়ে প্রশ্ন করি, হোয়াট কি দিয়ে, এবং হুম কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে কিন্তু অবজেক্টিভ কেস পেয়ে যাব। এর বাদে আমাদের অবজেক্টিভ কেসে কিছু তথ্য রয়েছে। আমরা অবজেক্টকে কয়েকটা ভাগে পেয়েছি। যেমন নাম্বার 1 হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট বা অ্যাকিউজেটিভ অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট বা অ্যাকিউজেটিভ অবজেক্ট, অ্যান্ড আরেকটি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট বা ডেটিভ অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট কি? সাধারণত কোনো জিনিসকে বোঝাবে। ডাইরেক্ট যেটা হচ্ছে সাধারণত কোনো জিনিসকে বোঝাবে, আর ইনডাইরেক্ট যেটা হচ্ছে সাধারণত কোনো ব্যক্তিকে বোঝাবে। পার্থক্যটা শ্বাস বোঝো। ওকে, এবার উদাহরণ দেখো, হি গেভ মি এ বুক। তাহলে এখানে সে, এই মি একটা অবজেক্ট, বুক একটা অবজেক্ট, দুটো অবজেক্ট। এখানে ডাইরেক্ট কোনটা, ইনডাইরেক্ট কোনটা? যেহেতু আমি আগে বলে দিয়েছি জিনিসকে বোঝালে সেটা হচ্ছে ডাইরেক্ট, তাহলে বুক হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর ব্যক্তি মি হচ্ছে এখানে ইনডাইরেক্ট অবজেক্ট। আই হোপ ক্লিয়ার, সোজা সাপটা সহজ করে বুঝবে। এবারে আসো পরবর্তী একটি অবজেক্ট, যাকে আমরা বলি রিটেন্ড অবজেক্ট, অর্থাৎ যেটা থেকে যাচ্ছে এই অবজেক্ট। তো এক্ষেত্রে দেখে নিই, অ্যাক্টিভ ভয়েস যুক্ত বাক্যে আমরা জানি ভয়েসে দুটো হয়, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তো একটি অ্যাক্টিভ ভয়েস যুক্ত বাক্যে কি হলো, যদি সকর্মক ক্রিয়া মানে ট্রানজিটিভ ক্রিয়া, তার দুটি অবজেক্টের প্রয়োজন হয়ে থাকে। তার কটি অবজেক্টের প্রয়োজন হয়ে থাকে? দুটি অবজেক্টের। যেমন আমাদের ডাইরেক্ট ইনডাইরেক্ট বোঝা গেল। তো এখানে হি গেভ মি এ বুক, দুটো অবজেক্ট আছে, তাহলে এই গেভটা তাহলে একটা সকর্মক ক্রিয়া, যাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব। তাহলে এর দুটো অবজেক্ট আছে, মি এ বুক। এই অ্যাক্টিভ বাক্যকে যখন আমরা প্যাসিভ করব, প্যাসিভ করার সময় একটি অবজেক্টকে দুটোর মধ্যে, এই যে মি এবং এ বুক, এই যে দুটো অবজেক্ট রয়েছে মি এবং এ বুক, এই দুটোর মধ্যে কি করতে হয়? একটিকে সাবজেক্ট করতে হয়, একটিকে সাবজেক্ট করতে হয়, এবং যেটা থেকে যাবে তাকে আমরা রিটেন অবজেক্ট বলবো। তো যদি আমি এই বাক্যটাকে আমি করি, তাহলে আমি বলতে পারি এ বুক was given to me by him। তো এই দেখুন এখানে যে মিটা কিন্তু সেই যেখানে ছিল সেখানে থেকে গেছে, এই বুকটা এটাকে সাবজেক্ট করে নিয়েছে। তো এক্ষেত্রে রিটেন্ড অবজেক্ট তাহলে হলো মি, রিটেন্ড অবজেক্ট। আই হোপ ক্লিয়ার রিটেন্ড অবজেক্ট কাকে বলে। এবারে চলে আসবো পরবর্তী শেষ ধাপে, পজেসিভ কেস কাকে বলে। পজেসিভ কেস কাকে বলে? যখন নাউন বা প্রোনাউন এর অধিকারে বোঝানো হচ্ছে, নাউন বা প্রোনাউনের অধিকারে, তখন দুবার তখন হয়েছে বোঝানো হয়, তখন পজেসিভ কেস হয়ে থাকে নাউন বা প্রোনাউনের অধিকারে। তো সাধারণত কি হয়, অ্যাপোস্ট্রফি ব্যবহার করে, আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করে সাথে এস যোগ করে দিয়েই আমরা এই পজেসিভ কেস করে থাকি। যেমন এই দেখুন, ম্যান
সেখান থেকে হলো ম্যানস। মেন সেখান থেকে অ্যাপোস্ট্রফি এস করে মেন্স। পুরুষ, বুঝতে পারছেন? এবারে চিলড্রেন, তার সাথে অ্যাপোস্ট্রফি এস করে চিলড্রেন্স। ঠিক আছে? এবারে কিছু ব্যতিক্রম আছে, তবে কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এর পরে কিন্তু এস বসে না। তো কোন কোন ক্ষেত্রে অ্যাপোস্ট্রফির পরে এস বসে না? এই যে, যদি নাউনটি প্লুরাল হয় এবং সেই প্লুরাল নাউনটির শেষে অ্যাপোস্ট্রফি বসলেও এস কিন্তু যোগ করা হবে না। যেমন দেখুন, বয়েজ, ছেলেরা, ছেলেদের পেনগুলি। তো বয়েজ দেখুন শেষে কিন্তু অ্যাপোস্ট্রফি আছে, তারপরে কিন্তু এস পড়েনি, বয়েজেস হয়নি। পাখিদের বাসাগুলি, বার্ডস, প্লুরাল, দেখুন অ্যাপোস্ট্রফি আছে, তারপরে এস কিন্তু নেই। এবারে দ্বিতীয় নিয়ম আসবো, যখন একটি সিঙ্গুলার নাউন, নাউনটা সিঙ্গুলার, এর শেষে এস আছে বা সিই আছে, এমন একটা সিঙ্গুলার নাউন বলবো যার শেষে হয়তো এস বা সিই আছে, এবং তারপরে তারপরে শেক কথাটি আছে, শেক, মানে নাউনটি থাকলো এস যুক্ত বা সি যুক্ত এবং তারপরে শেক থাকলো, তখনও একই রকম ভাবে অ্যাপোস্ট্রফির পর কিন্তু এস বসবে না। যেমন উদাহরণ দেখুন, গুডনেসের শেক। তো গুডনেস হচ্ছে নাউন এবং শেষে কিন্তু এস আছে এবং তারপরে শেক কথাটি আছে, তাই গুডনেসের শেষে কিন্তু অ্যাপোস্ট্রফির পরে এস জুড়বে না। জাস্টিস শেষে সিই আছে, তারপরে শেক আছে, তো জাস্টিসের শেক এখানেও কিন্তু অ্যাপোস্ট্রফির পরে এস জুড়েনি। এবারে যখন একটি সিঙ্গুলার নাউন, এর শেষে শেষ সিলেবলটি, শেষ মানে ধরুন ডাবল সিলেবল, তো শেষ সিলেবলটি এস দিয়ে শুরু আবার এস দিয়ে শেষ, মানে শেষ সিলেবল, যেমন আমি উদাহরণ আসবো, শেষ হয় মানে সিলেবল, শেষের সিলেবলটি শুরু হয়েছে এস দিয়ে, শেষ হয়েছে এস দিয়ে, তখনও কিন্তু অ্যাপোস্ট্রফির পর এস যোগ করা হয় না। এই দেখুন, মোজেসের শেক, মোজেস, এটা দুটো সিলেবল, মো এবং জেস, তো এটা সিলেবল, এটা সিলেবল, তো এই সিলেবলের শুরু হয়েছে এস দিয়ে, শেষ হয়েছে এস দিয়ে এবং তারপরে শেক আছে, তো এক্ষেত্রেও অ্যাপোস্ট্রফির পরে এস থাকবে না। এবারে তবে পার্সোনাল প্রোনাউন, এবারে কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু একটাও কথা বলিনি, পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফির পর, পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফির পর এস যোগ করে পজেসিভ করা যায় না। অ্যাপোস্ট্রফির পর এস যোগ করে পজেসিভ করা যায় না, শুধুমাত্র এস যুক্ত করা হয়, অ্যাপোস্ট্রফি ব্যবহার করেন না। যেমন ইটস, আওয়ার্স, হার্স, দেয়ার্স, ইয়োর্স, এইগুলো দেখুন কোনোগুলোতেই কিন্তু অ্যাপোস্ট্রফি যোগ করেনি, কিন্তু এস আছে, এস আছে, এস আছে, এটাই হচ্ছে পজেসিভ করা হয়। এবারে কিছু টিপস, ইটস, আইটি কিন্তু অ্যাপোস্ট্রফি দিয়ে হয় ইটস, তবে এই ইটস এর কথা অর্থ হচ্ছে ইট ইজ, আর এটাকে জানি এটা একটা কন্ট্রাক্টেড ফর্ম এটা হয়ে থাকে। তো আজকে আমাদের শুধুমাত্র এইটুকু একটা ছোট্ট একটা আলোচনা কেসেস নিয়েছিল, আশা করি সবাই বুঝতে পেরেছো। অবশ্যই জানিও ক্লাসগুলো কেমন লাগছে, আমরা কিন্তু পরবর্তী ক্লাসে আবার দেখা করব, আবার কন্টিনিউ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।